দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা আরও ৩১২ জন, বেড়ে দাঁড়ালো ২৪৫৬ জনে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার, অভিযোগ রুহুল কবির রিজভীর। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন। এবং বর্ষার আগে হাওড় এলাকার বাঁধগুলো মেরামতে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম। এতক্ষণ শুনছিলেন জয়যাত্রা বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছে ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে। করোনা বাংলাদেশে নতুন করে আরও ৩১২ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৪৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। ভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে রোববার দুপুরে তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর এর প্রাদুর্ভাব বাড়তে থাকা অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। বন্ধ ঘোষণা করা হয় সরকারি বেসরকারি সব অফিস। সেই ছুটি কয়েক দফা বাড়িয়ে করা হয় ২৫ এপ্রিল পর্যন্ত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। এখন ডাক্তাররাও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের কোনো সুরক্ষা নেই। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই দিতে পারছে না। যখন থেকে করোনার সংক্রমণ দেখা গেছে তখন থেকেই সরকার প্রস্তুতি নিলে এই সমস্যা হতো না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। রোববার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই প্রদানকালে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে প্রায় অর্ধেক মানুষ বেকারত্বের অভিশাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাদের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করতে হবে। অদক্ষ লোকদের দিয়ে এই ধরনের সমস্যা মোকাবেলা সম্ভব নয়। ত্রাণ সুষ্ঠু বিতরণের জন্য সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিতে হবে। রোববার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। অলি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশবাসীকে সুস্থ রাখার ব্যাপারে সরকার সুস্পষ্টভাবে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। ফলে করোনা ভাইরাসের বিস্তৃতি দিন দিন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। গত ৩ মাসেও ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোশাক, অন্যান্য সরঞ্জাম ও রক্ত পরীক্ষার যন্ত্রপাতি প্রতিটি জেলায় নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে জনগণকে ঘরে রাখতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে পরামর্শ প্রদান করবে। হাসপাতালের সেবার মান, চিকিৎসা সেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, উৎসাহ প্রদান, ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা ইত্যাদি বিষয়ে তাদের বিশেষজ্ঞ মতামত দিয়ে সরকারের কাজে সহায়তা করবে এই কমিটি। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে ৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। উভয় কমিটি নিজেদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করে সরকারকে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন। করোনা ভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের সহায়তা চেয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট নিতে চায় দেশটি, কিন্তু এই ট্যাবলেট রপ্তানির উপর বাংলাদেশের নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য নিষেধাজ্ঞা তুলে নিয়ে মালয়েশিয়াকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হোসেন। হিশামুদ্দিন তুন হোসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে এই অনুরোধ জানিয়ে বলে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জানান হিশামুদ্দিন তুন হোসেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বর্ষার আগেই হাওড় এলাকার বাঁধগুলো মেরামতে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম। রবিবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আসন্ন বর্ষা মৌসুমে দেশের ঝুঁকিপূর্ণ এলাকার বন্যা নিয়ন্ত্রণকল্পে করণীয় সম্পর্কে আলোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। জাহিদ ফারুক বলেন, বর্ষা সমাগত হওয়ার আগেই আমাদের প্রকল্পগুলো, বিশেষ করে হাওড় এলাকার বাঁধগুলো দিকে মনোযোগী হতে হবে। এবার বড় ভালো ফলন হয়েছে, যা বন্যার আঘাত আসার পূর্বেই ফসল কৃষকের ঘরে তুলতে হবে। প্রয়োজনে স্থানীয় দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমকে উৎসাহিত করতে হবে। করোনা পরিস্থিতিতে আতঙ্ক নিয়েই ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। ঝুঁকি এড়াতে সাপ্তাহিক কর্মদিবস কমানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কর্মদিবস কমানোর পক্ষে সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। জীবন জীবিকা নির্বাহে অর্থের প্রয়োজন, আর তাই হাজারো প্রতিকূলতাকে হার মানিয়ে চলে আর্থিক লেনদেন। ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা সাধ্যমতো ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন। গ্রাহকদের লাইনে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট দূরত্ব চিহ্নিত করে দেওয়া হয়েছে। গ্রাহকদের সচেতনতার অভাবে তারপরও এই খাতের কর্মীরা সংক্রমিত হচ্ছেন। ঝুঁকি এড়াতে তাই কর্মদিবস কমানোর দাবি সংশ্লিষ্টদের। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও 12 জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় হতে এই সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এদের মধ্যে 3 জন ইউপি চেয়ারম্যান ও 9 জন ইউপি সদস্য। ইতিপূর্বে গত 12 এপ্রিল 3 জন ও 15 এপ্রিল 9 জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ পর্যন্ত মোট 24 জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো। পিরোজপুরে করোনায় গৃহবন্দী অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে সংরক্ষিত আশ্রয় সংঘ সদস্য শেখ এনি রহমানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা করেছেন। শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ সড়কের আশ্রমে খাদ্য সহায়তা দেওয়া হয়। পিরোজপুর পৌরসভার 9টি ওয়ার্ডের অন্তত 2000 পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া পিরোজপুর 1 আসনের সংসদীয় আসনের 3টি উপজেলায় একইভাবে অসহায় ও দুস্থ গৃহবন্দী নারী পুরুষের মধ্যে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে বারবার সচেতনামূলক প্রচারণা সহ মাইকিং করা হলেও তা যেন মানছেই না নীলফামারী সৈয়দপুরের মানুষজন। নীলফামারী জেলায় ইতিমধ্যে 6 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। সৈয়দপুরের সবজি ও মাছ বাজার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং মাংস ও মুরগির বাজার 5 স্টার মাঠে স্থানান্তর করা হয়েছে। সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি পরিমল কুমার সরকার বলেন, লকডাউন না মানলে আমরা জরিমানা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। যে সকল বাজার সরকার যেসব অনুমোদন দিয়েছে সেই বাজারগুলো দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে, আর সন্ধ্যা 6টার পর কাউকেই আমরা বের হতে নিষেধ করছি। শুধুমাত্র ওষুধের ফার্মেসিগুলো খোলা থাকে। আমরা এই বিষয়ে খুবই কঠোর অবস্থানে আছি। যদি এই আইনের কেউ ব্যতিক্রম ঘটায়, আইন না মানে, তাহলে তার উপর আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং শাস্তির আওতায় আমরা। লক্ষ্মীপুর জেলা সমিতি ইতালির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুবতরা ক্লাবের প্রতিষ্ঠাতা ফয়সাল সুমন মোল্লার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুরের সদর উপজেলার হামসাদি ইউনিয়ন ও লামচর ইউনিয়নে লকডাউনে দিনমজুর অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হামসাদি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ওমর ফারুক, মিরাজ হোসেন। ফয়সাল সুমন মোল্লা বলেন, করোনার মহামারীতে অসহায় জনসাধারণ যখন কর্মহীন হয়ে পড়ছে, তখন তাদের মাঝেই আমি সাহায্য নিয়ে দাঁড়িয়েছি। আমরা এখানে দিচ্ছি চাউল, ডাউল, পেঁয়াজ, আলু, তেল, আর আসলে আরও কিছু দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাজারে মালের সংকট আছে কিছুটা হলেও। আমরা কিনতে সমস্যা হচ্ছে লকডাউনের কারণে, এই জন্য আপাতত এই জিনিসগুলো দিচ্ছি। ইনশাআল্লাহ সামনে রমজানে আমাদের আশা আছে আমরা সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আরেকটু কিছু মানুষের জন্য করার আশা করি। আপনারা সবাই। করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম সমিতির উদ্যোগে 550 জন চৌদ্দগ্রামের কর্মহীন উপার্জনহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য সমিতির সভাপতি ভিভি ফারুক আহমেদ মিয়াজি, চৌদ্দগ্রামের পৌর মেয়র মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান ABM বাহার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া মিয়াবাড়ি এলাকায় ত্রাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় কর্মহীন দরিদ্র মানুষরা। আজ দুপুর 2টায় এই মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা বলেন 25 মাস থেকে তারা কর্মহীন হয়ে পড়লেও তারা এখনও পর্যন্ত কোনো সরকারি খাদ্য সহায়তা পাননি। ফলে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর স্বজনপ্রীতির কারণে তারা সরকারি খাদ্য সহায়তা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে সরকারি খাদ্য সহায়তার দাবি জানান। ভাই না চাইলো ভাই না যা পয়সাও ভাই না না খাইও হাঙ্কা আমাদের ঘরে তুলে মারবো, ঘরে তুলে মারা হালাবো। আমরা নম্বর চেয়ারম্যানের কাছে আমরা যাই, গেলে তাকে করে ঘেরে তাকে আঙ্গরে কারো দেরা ভাই করে দেয়, অপমান করে। আর হেরা ক যে আঙ্গর ভোট দেয় না, হেরা এই দিন মানুষ ভোট দেয় নাই, সেই জন্য আঙ্গর কিছু দেয় না। নরসিংদীর মাধবদীতে 3 মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে জজ ভূঁইয়া গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা। ঢাকা সিলেট মহাসড়কে গাছের গুড়ি ও তারের খাম্বা ফেলে রাস্তা অবরোধ করে জজ ভূঁইয়া গ্রুপের জেস লিং লিমিটেড নামের গার্মেন্টসের শ্রমিকরা এই বিক্ষোভ করে। মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন এই বেতন দেওয়া হয় না, 3 মাস কমপ্লিট এপ্রিল মাস দিয়ে, কিন্তু আমরা খাই কি আমাদের বাচ্চাদের নিয়ে আমরা না খাই রইছি। ওরা খালি ডেট দেয় 10 তারিখ 5 তারিখ 19 তারিখ 20 তারিখ এরকম করে ডেট দিতে যাচ্ছে। আজকে আমাদের মেয়ে না খাই রইছে। এই যে লিংক লিমিটেড এখানে প্রায় 3 মাসের বেতন আটকা, আর আজকে ডেট আগামী মাসে 30 তারিখে ডেট দেওয়ার কথা ছিল, বেতন দিবে, কিন্তু এই মাসের 29 তারিখ হয়ে গেছে, কিন্তু এখন ওরা বেতন দেয় না। তাই এখানে সবাই এই জন্য জয়যাত্রা বার্তার এই পর্যায়ে থাকছে একটি বিরতির পর অন্যান্য সংবাদের সাথে যা থাকছে। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে 10 বাংলাদেশি সহ 1867 জনের মৃত্যু। রাশিয়ায় গত 24 ঘন্টায় নতুন 6060 জনের শরীরে করোনা শনাক্ত। রূপবতী, অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট প্রিমিয়ার হানি সোপ ত্বককে করে তোলে কোমল উজ্জ্বল। এক্সেলেন্ট শ্যাম্পু চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার। দিনের সতেজতা শুরু হোক প্রকৃতির আদরে। এক্সেলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম নিয়মিত ব্যবহারে মুখের ত্বক হয়ে ওঠে লাবণ্যময় ও ফর্সা। এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। আরও একবার স্বাগত জয়যাত্রা বার্তায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে কোভিড-19 একদিনে 10 বাংলাদেশি সহ 1867 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 39,000 ছাড়িয়েছে। এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই মারা গেছে 17,000-এরও বেশি মানুষ। এছাড়া মোট 170 বাংলাদেশির মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটিতে 2,41,000-এরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বহু বাংলাদেশিও আছেন। পুরো যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 29,000-এরও বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,38,000-এরও বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ও টেক্সাসে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তাদের অভিযোগ, বাসায় থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দ্রুত লকডাউন তুলে নেওয়ার দাবিও জানান তারা। এরই মধ্যে ধীরে ধীরে অঙ্গরাজ্যগুলো থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-19 রোগের আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে আরও 6,060 জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে, যা রাশিয়ায় একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ান করোনা ভাইরাস রেসপন্স সেন্টার আজ রোববার এই হিসাব দিয়ে বলছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশজুড়ে ইতিমধ্যে 42,853 জন কোভিড-19 রোগী শনাক্ত করা হয়েছে। রাশিয়ায় করোনায় আক্রান্ত প্রায় 43,000 রোগীর মধ্যে শেষ খবর অনুযায়ী 361 জন মারা গেছে।
এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছে 48 জন। এছাড়া 3300 জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও দেশটিতে এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। চীনে প্রাদুর্ভাব শুরুর পর রাশিয়ায় করোনার বিস্তার তেমন ছিল না, কিন্তু চলতি মাসে দেশটিতে করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ চাঁদের এক জেলখানায় আটক অবস্থায় বিষক্রিয়ায় বোকো হারামের সন্দেহভাজন 44 জঙ্গির মৃত্যু হয়েছে। দেশটির এক পাবলিক প্রসিকিউটর এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি চাঁদে এক আর্মি অভিযানে ইসলামী মৌলবাদী গ্রুপের এসব সন্দেহভাজনদের আটক করা হয়। তদন্তে দেখা যায় একটি মারাত্মক পদার্থ তাদের মৃত্যুর কারণ। দেশের আইনমন্ত্রী ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থাকে জানিয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো বাজে আচরণ করা হয়নি। ইসলামীপন্থী জিহাদিস্ট গ্রুপটি দেশটির 100-রও বেশি নাগরিককে হত্যার পর চাঁদের সেনাবাহিনী এক অভিযানে তাদের আটক করে। আটকের পর একটি সেলে সবাইকে একসঙ্গে বন্দী করে রাখে। সেখানে কোনো খাবার দেওয়া হয়নি। মৃত 40 জনকে কবর দেওয়া হয়েছিল এবং বাকি 4 জনের মরদেহ ময়নাতদন্ত করা হয়, যেখানে দেখা যায় একটি মারাত্মক পদার্থ প্রয়োগের ফলে তাদের হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয় ও মারাত্মক শ্বাসকষ্ট হয়। এতেই তাদের মৃত্যু হয়। বিশ্বজুড়ে একটি আতঙ্কের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রকোপে প্রায় পুরো বিশ্ব এখন লকডাউন। ঘরবন্দি হয়ে পড়েছে বিশ্বের শত শত কোটি মানুষ। এমন অবস্থায় করোনার ভয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইসলামিক স্টেট আইএস জঙ্গি সংগঠন, এমনটি জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, আইএস নেতারা যোদ্ধাদের করোনার ভয়ে নিজেদের আইসোলেশনে রেখেছেন। তাদের বিশ্বাস, অবিশ্বাসীদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো হয়েছে এই করোনা ভাইরাস। এ বিষয়ে আইএস বিশেষজ্ঞ একজন দাবি করেন, আইএসের প্রধান আবু ইব্রাহিম আল হাশিম আল কুরেশি এখন হয়তো করোনা থেকে বাঁচার জন্য আলাদা হয়ে আছেন। যা বার্তার এই পর্যায়ে থাকছে আরও একটি বিরতির পর যা থাকছে। করোনা মোকাবেলায় অসহায় দুস্থদের সহায়তা প্রদানের জন্য নিজের প্রিয় ঐতিহাসিক ক্রিকেট ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন রূপবতী, অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট প্রিমিয়ার হানি সোপ ত্বককে করে তোলে কোমল উজ্জ্বল। এক্সেলেন্ট শ্যাম্পু চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার। দিনের সতেজতা শুরু হোক প্রকৃতির আদরে। এক্সেলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম নিয়মিত ব্যবহারে মুখের ত্বক হয়ে ওঠে লাবণ্যময় ও ফর্সা। এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। আর একবার স্বাগত জয়দাতা বার্তায়। এবারে খেলার খবর। করোনা ভাইরাস মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন অনেকে। সাহায্যের হাত বাড়িয়েছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এবার এগিয়ে এসেছেন আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমও। এর আগে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেকটা অনুদান তহবিলে জমা দিয়েছিলেন মুশফিক। এছাড়া বগুড়ার স্বাস্থ্যকর্মীদের জন্য 200 পিপি, 200 গ্লাভস ও 200 মাস্কও পাঠান তিনি। 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি লিখেছিলেন সেই ইতিহাস। এরপর আরও 2টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। কিন্তু প্রথম দ্বিশতক হাঁকানো ব্যাটটি বরাবরই তার প্রিয়। এবার নিজের প্রিয় ঐতিহাসিক সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি অসহায় দুস্থদের সহায়তায় ব্যয় করবেন। ডাবল সেঞ্চুরি ব্যাটের নিলামে ভালো সাড়া পেলে দুস্থদের সহায়তা আরও কিছু স্মারক নিলামে তুলবেন মুশফিকুর রহিম। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই সরব ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিভুক্ত 17 জন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা আরও 10 জন মিলে করোনা ফান্ডে দান করেছেন 30 লাখ টাকারও বেশি। সম্মিলিতভাবে এই সাহায্য করার বাইরেও দলের প্রায় সব ক্রিকেটারই নিজেদের মতো করে সাধ্যমতো সাহায্য করছেন অসহায় মানুষদের। সেই ধারাবাহিকতা এবার নতুন এক উদ্যোগ নিয়েছেন ক্রিকেটাররা।
খেলার কাজে ব্যবহৃত নিজেদের সরঞ্জামাদি নিলামে তুলবেন মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তারা ব্যয় করবেন একদম তৃণমূল পর্যায়ের মানুষদের জন্য। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী চলছেন ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। নিয়মের মধ্যে থেকেই যথাসাধ্য সাহায্য করছেন অসহায় মানুষদের। স্থানীয় বস্তিতে অন্তত ৩৫০ পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়েছেন তিনি। কিন্তু প্রয়োজনের মুহূর্তে তিনি নিজেই পড়ে গেছেন বিপাকে। স্থানীয় প্রশাসনকে বোঝাতে পারছেন না তার স্ত্রীর অসুস্থতার কথা, পাচ্ছেন না এক শহর থেকে আরেক শহরে যাওয়ার অনুমতি। ফলে নিজের স্ত্রীকে নিয়ে এখন চিন্তায় পড়ে গেছেন নাদিম। গত কয়েক মাস ধরে লিভারের চিকিৎসা চলছে নাদিমের স্ত্রীর। এ কারণে লকডাউনের আগে দিয়ে শ্বশুরবাড়ি বাদে গিয়েছিলেন তিনি। এখন স্ত্রীর কিছু পরীক্ষা ও নিয়মিত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, কিন্তু সেই অনুমতি পাচ্ছেন না তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে কোনো ধরনের ফুটবল শুরুর চিন্তাভাবনা নেই তাদের। তবে এই বার্তার সঙ্গে একমত হতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল। করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সারা বিশ্বে প্রায় সব ধরনের খেলাধুলা। এরই মধ্যে মাঠের ফুটবল শুরুর ঘোষণা দিল মেসি নেইমারদের মহাদেশীয় ফুটবল ফেডারেশন কনমেবল। আগামী সেপ্টেম্বর থেকেই মাঠে গড়াতে যাচ্ছে খেলা। আগামী সেপ্টেম্বরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে 2022 সালের কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল, আর্জেন্টিনা সহ লাতিন অঞ্চলের দেশগুলো। এই সিদ্ধান্তের ফলে কোনো ম্যাচ বাতিল বা স্থগিত করার প্রয়োজন পড়েনি। তবে গত মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের 2 রাউন্ডের ম্যাচ। করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল সেই ম্যাচগুলো। আগামী বছরের 4 ও 8 জুন হতে পারে এই দুটি ম্যাচ। শেষ করব আজকের জয়যাত্রা বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি জয়যাত্রা বার্তা শিরোনামগুলো আরও একবার। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে আরও 7 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা আরও 312 জন বেড়ে দাঁড়ালো 2456 জনে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার, অভিযোগ রুহুল কবির রিজভির। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় 17 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন। বর্ষার আগে হাওড়া এলাকার বাঁধগুলো মেরামতে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে 10 বাংলাদেশি সহ 1867 জনের মৃত্যু। রাশিয়ায় গত 24 ঘন্টায় নতুন 6060 জনের শরীরে করোনা শনাক্ত। এবং করোনা মোকাবেলায় অসহায় দুস্থদের সহায়তা প্রদানের জন্য নিজের প্রিয় ঐতিহাসিক ক্রিকেট ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক। এই ছিল এখনকার মতো জয়যাত্রা বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।